আজ 23শে জুন। আজ থেকে 264 বছর আগে 1757 সালে আজকের দিনেই পলাশীর প্রান্তরে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। সেই পলাশীর যুদ্ধ আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে নামানোর জন্য ইংরেজদের সহায়তা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেখ, ইয়ার লতিফ, নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র, ঘসেটি বেগম, আরও অনেকে। তবে আজকে ষড়যন্ত্রের ইতিহাস নিয়ে আলোচনা করব না। আজ পলাশী দিবসে আপনাদের শোনাবো পলাশীর যুদ্ধের কাহিনী। গোপনে ষড়যন্ত্র প্রায় সম্পূর্ণ হয়েছে। ক্লাইভ চিঠি লিখে নবাবকে জানালেন যে নবাব কলকাতার সন্ধি মানছেন না, ফলে ইংরেজদের স্বার্থ সম্পূর্ণভাবে পরিপূর্ণ হচ্ছে না। নবাবের সাথে দেখা করতে চাই ক্লাইভ, তাই ক্লাইভকে যেতে হবে কাশিম বাজার। এই চিঠি পেয়ে সিরাজ বুঝতে পারলেন ইংরেজদের মতলব। 14 জুন ক্লাইভ তার সসৈন্য নিয়ে রওনা দিলেন কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কলকাতা থেকে মুর্শিদাবাদ অনেক দূর পথ। ওদিকে নবাবও তৈরি হচ্ছেন ইংরেজদের আটকানোর জন্য। ষড়যন্ত্রকারীদের ব্যবহার দেখে নবাব কিছু বুঝতে পারলেও প্রকাশ করেননি কিছু। সবাই নিজের জায়গা থেকে সব খবরাখবর নিয়ে যাচ্ছেন। কাউকে দেখে বোঝা বড় কঠিন যে সে ষড়যন্ত্রকারী। ক্লাইভ ইতিমধ্যে তার সসৈন্য নিয়ে কালনায় এসে পৌঁছালেন। এখানেই ক্লাইভের সাথে মীর জাফরের যোগ দেওয়ার কথা, কিন্তু মীর জাফর এলেন না। ক্লাইভ কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়লেন। ভাবলেন, একটা লোকের কথার ওপর বিশ্বাস করে কলকাতা থেকে এত দূর আসা কি ঠিক হলো? 19 জুন সকালবেলায় 200 ঘোড়া এবং 300 সিপাহী নিয়ে মেজর আয়ারকুট কাটোয়ার দিকে অগ্রসর হলেন। বাকি ক্লাইভের সসৈন্য পাটুলিতেই অবস্থান করলেন। অজয় এবং ভাগীরথীর সম্মিলন স্থানে কাটোয়া দুর্গ অবস্থিত। বর্গী হাঙ্গামায় কাটোয়া দুর্গ বীর বিক্রমের লীলাভূমি নামে চিরবিখ্যাত। এবার কিন্তু বেশি যুদ্ধ হলো না। কিছুক্ষণ যুদ্ধের পরেই নবাবের সেনারা চালে চালে আগুন লাগিয়ে দিয়ে দুর্গ থেকে পালিয়ে গেলেন। ক্লাইভ আস্তে আস্তে সৈন্যদের নিয়ে কাটোয়া দখল করে নিলেন। কাটোয়াতে 2 দিন অপেক্ষা করার পরও মীর জাফরের কোনো পাত্তা পাওয়া গেল না। ক্লাইভ চিন্তিত হয়ে পড়লেন। সামনেই বর্ষা আসছে, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। ক্লাইভ সকল সেনাধ্যক্ষদের ডেকে এক মহাসভার আয়োজন করলেন। তিনি সকলকে জিজ্ঞাসা করলেন যে এখনই এগিয়ে গিয়ে নবাবকে আক্রমণ করা উচিত, না বর্ষা কাটিয়ে মারাঠাদের সাহায্য নিয়ে তারপর আক্রমণ করা উচিত। সবাই উপস্থিত 20 জনের মধ্যে 7 জন ভোট দিলেন এখনই যুদ্ধ করার পক্ষে। বাকি 13 জন ভোট দিলেন বর্ষাকাল কাটিয়ে আক্রমণের পক্ষে। এই পক্ষেই ভোট দিয়েছেন ক্লাইভ, কিন্তু এটি মেনে নিতে নারাজ মেজর আয়ারকুট। সভা ভেঙে গেল। ক্লাইভ ভাবতে লাগলেন এবার কি করা যায়। 1 ঘন্টা পরেই তার মনস্থির হয়ে গেল। ক্লাইভ মেজর আয়ারকুটকে ডেকে আদেশ দিলেন, কাল সকালেই আমরা যাত্রা শুরু করব মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মীর জাফর কাটোয়ায় না এলেও সেদিন বিকেলে তার চিঠি এসে পৌঁছালো ক্লাইভের কাছে। মীর জাফর চিঠিতে লিখেছেন, সে নবাবের নজরবন্দি হয়ে পলাশীর মাঠেই বসে আছেন। এগাবার কোনো উপায় নেই, সেখানেই উভয় পক্ষের দেখা সাক্ষাৎ হবে। এই চিঠি পেয়ে ক্লাইভ কিছুটা স্বস্তি পেলেন। ক্লাইভের সৈন্যদল 22শে জুন সকাল থেকেই যাত্রা শুরু করল। অগ্রদ্বীপের কাছে গঙ্গা পেরিয়ে রাত্রির 12টার সময় ক্লাইভ তার দলবল নিয়ে পলাশীর মাঠে এসে উপস্থিত হলেন। সামনেই 1500 বিঘের বিশাল আমবাগান, যার নাম লক্ষ্যবাগ। 1 লক্ষ আম গাছ সেই বাগানে সারি সারি দাঁড়িয়ে আছে। সিরাজউদ্দৌলা মন করা ছাড়িয়ে আরও দক্ষিণ দিকে এগিয়ে এসেছেন।
এবং ভাগীরথী যেখানে অশ্বক্ষুরের ন্যায় বেঁকে প্রবাহিত হয়েছে, তারই পূর্ব দিকে তেজনগড়ের ফাঁকা মাঠের উত্তর দিকে শিবির স্থাপন করেছিলেন। শিবিরের দক্ষিণে অল্প উঁচু মৃত প্রাচীর, তারই দক্ষিণে মাটির উঁচু স্তূপ এবং দুটি পুকুর। অন্যদিকে বাগানের পাশে বাঁদিকে ঠিক গঙ্গার উপরে পাঁচিল ঘেরা একটি ছোট্ট বাড়িতে আশ্রয় নিলেন ক্লাইভ ও তার সেনাধ্যক্ষরা। বাকি সেনারা আমবাগানেই সেই রাত্রে আশ্রয় নিলেন। তখনই চরের মুখে খবর পাওয়া গেল, সামনেই 1.5 মাইলের মধ্যে নবাব তার সসৈন্য নিয়ে অপেক্ষা করছেন। পরের দিন ভোর 23শে জুন 1757 সাল। ভোর হতে না হতেই যুদ্ধের বাজনা বেজে উঠল। ক্লাইভ শিকার বাড়ির ছাদে উঠে দূরবীন চোখে লাগাতেই দেখতে পেলেন নবাবের সৈন্যরা শিবির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। সে যেন মানুষের এক বিশাল সমুদ্র। আমবাগানের সামনের ডান পাশ ঘেঁষে অর্ধচন্দ্রাকারে দাঁড়িয়ে আছে সেই বিশাল বাহিনী। ক্লাইভ নিচে নেমে এসে আমবাগান থেকে সৈন্য বের করে বাগানের পাঁচিলের সামনে যুদ্ধের জন্য সাজিয়ে নিলেন। মাঝখানে রইল গোরারা, তাদের ডান দিকে ও বাঁ দিকে 3টি করে 6টি কামান। সাদামুখো লাল কর্তা গোরাদের দুপাশে দাঁড়ালো কালো তিলাঙ্গি সিপাহী ও দেশি লাল পল্টন। সামান্য কিছু সৈন্য আমবাগানের ভেতরে থাকলো রসদ পাহারা দেওয়ার জন্য। মেজর জেমস ক্লিওপ্যাট্রিক, মেজর আর্চিভাল গ্র্যান্ট, মেজর আয়ারকুট, ক্যাপ্টেন জর্জ কক, এই 4 জন অফিসার থাকলেন সেনা পরিচালনা করার জন্য। ক্লাইভ তো আছেন সবার উপরে। সব মিলিয়ে ইংরেজদের পক্ষে 950টি ঘোড়া, 2100 সিপাহী, 8টা কামান আর 2টি বড় তোপ। নবাবের পক্ষে ইংরেজদের সামনে একটি ছোট পুকুর, সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে ফরাসি সেনাপতি সিনফ্রে, সঙ্গে তার গোটা 45 ফরাসি গোলন্দাজ আর 4টি ছোট কামান। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে মীর মদনের নেতৃত্বে নবাবের সৈন্য। মীর মদনের বাঁ দিকে কাশ্মীরি সেনাপতি মোহনলাল। সব মিলিয়ে 5000 ঘোড়সাওয়ার আর 7000 পাইদাল জঙ্গি আছে সেখানে। নবাবের বাকি সৈন্যরা উঁচু ঢিপির ওপর অবস্থান করলেন। আবার ইংরেজদের বাঁ দিকে গোল করে দাঁড়িয়ে আছে রায়দুল্লভ, ইয়াল লতিফ আর মির্জাফর। বেলা 8টায় যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম কামান দাগলেন ফরাসি সেনাপতি সিনফ্রে। প্রথম গোলাতেই 1 জন হত এবং 1 জন আহত হলেন। এইভাবে 8 ঘন্টা যুদ্ধ চলার ফলেই ইংরেজদের 10 জন ঘোড়া এবং 20 জন সিপাহী ঘায়েল হয়ে পড়লেন। 8 ঘন্টাতে ক্লাইভের সমর স্বাদ মিটে গেল। 8 ঘন্টাতেই তিনি বুঝতে পারলেন প্রতি মিনিটে 1 জন করে হত এবং কয়েকজন আহত হতে থাকলে তার 3000 সিপাহী ক্ষণিকের মধ্যে শেষ হয়ে যাবে। তাই তিনি আর সময় নষ্ট না করে তার সকল সৈন্যদের আমবাগানের ভেতরে নিয়ে গেলেন। ইংরেজদের 2টি কামান বাইরে থাকলো আর 4টি কামান তারা আমবাগানের মধ্যে নিয়ে চলে গেলেন। ক্লাইভ সকল সৈন্যদেরকে গাছের আড়ালে বসে যেতে বললেন। ইংরেজদেরকে পিছনে হটতে দেখে নবাবের সৈন্যরা এগিয়ে এসে তোপ চালিয়ে ও গুলি চালিয়েও ইংরেজদের কোনো ক্ষতি করা গেল না। কারণ নবাবের তোপ মঞ্চগুলি 4 হাত উঁচু, তার জন্য কামানের সব গোলা ইংরেজ সেনাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গিয়ে আমবাগানের গাছের ডালগুলি ভাঙতে শুরু করলো। এদিকে আমবাগানে ঢুকে পাঁচিলের মধ্যে খানিকটা গর্ত করে তার ভেতরে কামানের মুখনল পুড়ে উবু হয়ে বসে তোপ ছুটতে লাগলেন। নবাবের দিকে অগন্তি লোক মারা পড়ল। বেলা 11টা বেজে গেল। যুদ্ধের কোনো ফলাফল হলো না। তখনও 2 পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। ক্লাইভ ভাবলেন এইভাবে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিতে পারলে ভালোই হয়। তাহলে রাত্রে একবার নবাবী ফৌজকে তাড়া করে দেখবেন, কারণ দেশি ফৌজ সাধারণত রাত্রে লড়াই করতে চায় না। বেলা 11টার পর বৃষ্টি শুরু হয়ে গেল। 8 ঘন্টা বৃষ্টি হওয়ার পর গোটা মাঠটা কাদায় কাদায় ভরে গেল। বৃষ্টির ফলে আমবাগানের দিকে এগিয়ে আসা নবাবের কামানের বারুদগুলি ভিজে গেল। ভিজে বারুদ নিয়ে মীর মদনের কামান
তেমন আর গোলাবর্ষণ করতে পারল না। বৃষ্টির ফলে নবাব সৈন্যদের চরম বিপাকের মুখে পড়তে হয়েছিল। বলদটানা কামানের গাড়িগুলি কাদার মধ্যে আটকে গেল। ওলন্দাজরা গোলাবর্ষণ বন্ধ করে সেই গাড়িগুলিকে কাদা থেকে ওঠানোর চেষ্টা করতে লাগলো। বৃষ্টি কমতেই নবাবের বীর সেনাপতি মীর মদন ভাবলেন তাদের মতো হয়তো ইংরেজদেরও একই অবস্থা। সে ভেবে হাজারখানেক সৈন্য নিয়ে ইংরেজদের দিকে এগিয়ে গেলেন। মেজর ক্লিওপ্যাট্রিক তাদেরকে দেখে আবার কামান দাগা শুরু করে দিলেন। কামানের গোলা ও সৈন্যদের গুলিবর্ষণে কামানবাহী বলদ, ঘোড়া, হাতি আর পদাতিক সৈন্য সকলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। বেলা 12টার সময় মীর মদন যখন সৈন্য চালনায় ব্যস্ত, ঠিক সেই সময় ইংরেজদের একটি কামানের গোলা এসে পড়ল মীর মদনের পায়ের উপর। গুরুতরভাবে আহত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। আহত মীর মদনকে নিয়ে আসা হলো নবাবের শিবিরে। তিনি বেশি কিছু বলার সময় পেলেন না। শত্রু সেনা আমবাগানের দিকে পালিয়ে গিয়েছে এবং যুদ্ধের জন্য কি ব্যবস্থা করে রেখে গেছেন সেই সব কথা বলতে বলতেই মীর মদন শিবিরেই মারা গেলেন। মীর মদনের মৃত্যুতে সিরাজের বল ভরসা কিছুটা হলেও কমে গেল। তবে সেই যুদ্ধক্ষেত্রে নবাবী ফৌজের কয়েকজন সেনানায়কও মারা গিয়েছেন মীর মদনের মতোই। তাদের মধ্যে ছিলেন নবেসিং হাজারি ও বাহাদুর আলী খাঁ। এবার মোহনলাল সসৈন্য নিয়ে যুদ্ধ করতে এগিয়ে গেলেন ইংরেজদের সামনে। অন্যদিকে ফরাসি সেনাপতি সিনফ্রে সেই ইংরেজ বাহিনীর সঙ্গে অনবরত যুদ্ধ করেই চলেছেন। মীর মদনের মৃত্যুর পর নবাব দিশেহারা হয়ে পড়েছেন। তিনি এবার মির্জাফরকে তার শিবিরে ডেকে পাঠালেন। মির্জাফর প্রথমে আসতে না চাইলেও শেষমেশ নবাবের অনুরোধে প্রিয় পুত্র মিরন ও তার দলবল সঙ্গে নিয়ে অতি সতর্কে নবাবের শিবিরে এসে উপস্থিত হলেন। মির্জাফর ভেবেছিলেন সিরাজউদ্দৌলা হয়তো তাকে বন্দি করে ফেলবেন, কিন্তু মির্জাফর শিবিরে প্রবেশ করা মাত্রই সিরাজ তার সামনে রাজমুকুট রেখে দিয়ে তাকে কাতরভাবে বলে উঠলেন, যা হবার তা হয়ে গেছে, তুমি এখন রাজমুকুট রক্ষা করো। এখন আর কেউ নেই, মাতামহ বেঁচে নেই, তুমি এখন তার জায়গা পূর্ণ করো। মির্জাফর, আলীবর্দীর পূর্ণ নাম স্মরণ করে আমার মান সম্মান এবং জীবন রক্ষার সহায়তা করো। সেই সময় মির্জাফর রাজমুকুটকে সম্মান করে বুকের ওপর হাত রেখে বললেন, অবশ্যই শত্রু জয় করব। এই সুযোগকে কাজে লাগিয়ে মির্জাফর নবাবকে বললেন, আজ আর আক্রমণ চালিয়ে লাভ নেই, সেনাদলকে শিবিরে ডেকে নেওয়া হোক, কাল সকালে একত্রিত হয়ে আক্রমণ করব। সিরাজ বললেন, রাত্রিবেলা ইংরেজ সৈন্যদল শিবির আক্রমণ করলে তো সর্বনাশ হয়ে যাবে। মির্জাফর সগর্বে বলে উঠলেন, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা আছি তো। নবাব আদেশ দিলেন আক্রমণ বন্ধ করে সৈন্যদের শিবিরে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তখন মোহনলাল জোর কদমে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি বলে পাঠালেন, আর কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, এখন কি শিবিরে ফিরে যাওয়ার সময়? এখন পেছনে হটলেই সিপাহী দল ছত্রভঙ্গ হয়ে সর্বনাশ ঘটিয়ে ফেলবে, ফিরবো না, যুদ্ধ করব। তখনও মির্জাফর নবাবের শিবিরে। মোহনলালের জবাব নবাবকে জানানোর পর নবাব আবারও মির্জাফরকে জিজ্ঞাসা করলেন, এখন কি যুদ্ধ থামানো ঠিক হবে? মির্জাফর বললেন, আমি যা ভালো বোঝার বুঝেছি, আপনি যা ভালো বোঝার তাই করুন। নবাব আবারও বলে পাঠালেন, শান্ত হও, শিবিরে ফিরে এসো। রেগে গিয়ে মোহনলালের চোখ লাল হয়ে গেল, কিন্তু তিনি আর কি করবেন? তিনি একজন মনসবদার মাত্র, যুদ্ধক্ষেত্রে সেনাপতির আদেশ অমান্য করতে পারলেন না। বেলা 1:30টার সময় রাজা দুর্লভরাম এসে নবাবকে পরামর্শ দিলেন তিনি মুর্শিদাবাদে ফিরে চলে যান। তারা ইংরেজ সৈন্যদের খতম করে ফিরে আসছেন মুর্শিদাবাদ। বেলা 2:30টার সময়
নবাবদের কামান থেকে গোলাবর্ষণ বন্ধ করা হলো, কিন্তু সিনফ্রে তখনও লড়াই করে যাচ্ছেন। নবাবের আদেশে মোহনলাল পিছনে হটতে বাধ্য হলেন। সেনাপতিকে পিছিয়ে আসতে দেখা মাত্রই সেনারা ভয় পেয়ে গেলেন। সকলে ধীরে ধীরে শিবিরের দিকে এগোতে লাগলেন। এর মধ্যেই মীর জাফর তার তাঁবুতে গিয়ে ক্লাইভকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে নবাবের সৈন্যদলের মনোবল ভেঙে গেছে, আর লুকিয়ে থাকার কোনো দরকার নেই। ইচ্ছা হলে এখনই বা রাত্রে শিবির আক্রমণ করলে কাজ সহজে হয়ে যাবে। তবে অবশ্য এই চিঠি ক্লাইভের কাছে পৌঁছালো না। মোহনলালকে শিবিরে ফিরতে দেখে ইংরেজ সৈন্যরা আমবাগান থেকে বাইরে বেরোতে লাগলেন। ঠিক সময় মতো পুকুরের পাড় থেকে ইংরেজরা নবাবের শিবির লক্ষ্য করে অগ্নিবৃষ্টি আরম্ভ করলেন। নবাব ভাবলেন ইংরেজ হয়তো এবার শিবির আক্রমণ করবেন। একই সময় শিবিরের দিকে ফিরতে থাকা নবাবী সৈন্যদল কামান ঘুরিয়ে আবারও গোলাবর্ষণের চেষ্টা করতে লাগলো। অন্যদিকে সিনফ্রে নিজের জায়গা থেকেই সামনের দিকে গোলাবর্ষণ করেই চলেছে। কাদার মধ্যে আটকে থাকা কামানবাহী বলদগুলি গোলাবর্ষণে মারা গেল এবং কামান মাঠের কাদার মধ্যেই আটকে থাকলো। নবাবের একদল অশ্বারোহী সৈন্য ইংরেজদের দিকে এগিয়ে গেলেও তাদের গোলাগুলি বর্ষণে তারাও পিছিয়ে আসতে বাধ্য হলো। এদিকে নবাবের সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে। মীর জাফরের সৈন্যদলও মাঠ থেকে সরে গিয়েছে। ফরাসি সেনাপতি সিনফ্রেকে একা পেয়ে ইংরেজ বাহিনী 3 দিক থেকে ঘিরে আক্রমণ শুরু করেছে। নবাবের সৈন্যদলের এই অপরিস্থিতিকর অবস্থা দেখে তিনি আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে এলেন। ইতিমধ্যে নবাব সিরাজউদ্দৌলা 2000 অশ্বারোহী সৈন্য নিয়ে পলাশীর নবাব শিবির ত্যাগ করে রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হলেন। ইংরেজ সৈন্যবাহিনী আস্তে আস্তে নবাবের শিবিরের দিকে আসতে লাগলেন। নবাবের পালিয়ে যাবার খবর জানাজানি হতে না হতেই নবাবী সৈন্যদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল। নিজের প্রাণ বাঁচানোর জন্য যে যেদিকে পারল সেই দিকে পালিয়ে গেল। বিকেল 5 ঘটিকায় ক্লাইভ তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে মহা আনন্দে নবাবের শিবিরে এসে উপস্থিত হলেন, কিন্তু শিবিরে তাদেরকে বাধা দেওয়ার জন্য কেউ আর ছিল না। সকলেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালিয়ে গিয়েছেন। পলাশীর যুদ্ধে জয়ী হলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের পতাকা পলাশীর মাঠে উড়তে লাগলো। পলাশীর যুদ্ধক্ষেত্র থেকে অতি দ্রুত রাজধানী মুর্শিদাবাদে চলে গেলেন সিরাজউদ্দৌলা। তার সাথে সাথেই তিনি সর্বপ্রথম পরাজয়ের বার্তা মাথায় করে রাজধানীতে বয়ে নিয়ে গেলেন। সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল তাতে নবাবের কতজন সৈন্য হতাহত হয়েছেন তার কোনো হিসেব নেই। অন্যদিকে ইংরেজদের পক্ষে 20 জন গোড়া সৈন্য ও 16 জন লালপল্টন সিপাহী নিহত হন এবং 36 জন আহত হয়েছিলেন। নবাবের বীর সেনাপতি মীর মদনের মৃত্যুর পর মীর জাফর যদি যুদ্ধ থামানোর পরামর্শ না দিয়ে যদি সেনাপতির দায়িত্ব নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন, তাহলে এই যুদ্ধে ইংরেজদের জয়ী হওয়ার কোনো স্বপ্নই ছিল না। যদি এমনটাই ঘটতো তাহলে ইতিহাস হয়তো লেখা হতো অন্য কোনোভাবে। মীর জাফরকে আমরা দেখতে পেতাম অন্য কোনো রূপে, তবে সেটা হয়নি। 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে পলাশীর যুদ্ধে বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। তার ফলে প্রায় 200 বছরের জন্য বাংলা তার স্বাধীনতা হারায়। প্রতি বছর সেজন্য 23শে জুন পলাশী দিবস হিসেবে পালন করা হয়।